ড্রয়িং রুমের ভারী পর্দাগুলো টেনে বন্ধ করে রাখা, ঝাড়বাতির সাদা আলোয় পুরো ঘরটা ঝলমলে আলোয় ডুবে আছে। ড্রয়িং রুমের এক কোণে রাখা সোফার ওপর নববধূর সাজে বসে আছে মধু। ভারী লাল বেনারসি শাড়িটা ওর শরীরের সঙ্গে বেমানান ঠেকছে। সোনালী কাজের ওড়নাটা মাথা থেকে পিছলে নেমে এসেছে কাঁধে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার ফলে চোখ দুটো ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। মধুর পাশে বসে আছে নাইভ। ঠান্ডা হিসেবি দৃষ্টিতে সে মধুর দিকে তাকিয়ে আছে, ঠিক যেন শিকারী তার আসন্ন শিকারের অপেক্ষায়। ওদের সামনের সোফায় বসে আছেন কাজী সাহেব। গায়ে সাদা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। কাজী মনোযোগ দিয়ে একের পর এক কাগজ উল্টে পাল্টে দেখছে। নাম, ঠিকানা, সাক্ষী, কাবিননামা সব ঠিকঠাক আছে কিনা যাচাই করে নিচ্ছে বারবার। কিছুক্ষণ পর কাজী সাহেব কাগজগুলো টেবিলে গুছিয়ে রেখে বিয়ের প্রক্রিয়া শুরু করতে উদ্যত হলো। তাহলে আমরা এখন বিয়ের কার্যক্রম শুরু করতে পারি? ঠিক তখনই নাইব হাত তুলে ওনাকে থামিয়ে দিল। কাজী বিস্ময়ে নিয়ে তাকালো। নাইব কিছু না বলে ডান দিকে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ইশারা করলো। মুহূর্তের মধ্যে গার্ড এগিয়ে এসে একটা মোটা ফাইল নাইবের হাতে তুলে দিল। নাইব ফাইলটা সামনের টেবিলের ওপরে নামিয়ে রেখে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে ডিভোর্স পেপার আছে। আগে মধুর আর ওর বর্তমান স্বামীর জাওয়াদের ডিভোর্স হবে, আর তারপর আমাদের বিয়ের কার্যক্রম শুরু হবে। কাজী সাহেব বাকরুদ্ধ হয়ে গেল। উনি হতভম্ব কণ্ঠে শুধালো, মানে কি বলছেন এসব? মেয়েটা তাহলে বিবাহিত? কাজী এবার পূর্ণ দৃষ্টিতে মধুর দিকে তাকালো। এই জন্য মেয়েটা এমন করে কাঁদছে? নাইব নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ, তাই তো আগে ডিভোর্স হবে, পরে বিয়ে। মধু নিশ্চল ভঙ্গিতে বসে রইল। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে প্রাণটা বুঝি শরীর ছেড়ে বেরিয়ে গেছে। এই জানোয়ারটা ওকে ব্ল্যাকমেল করে এক প্রকার ভেঙে গুড়িয়ে দিয়ে ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নাইব মধুর দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, সাইন করো, না হলে তোমার ছেলে আর বোনের মৃত্যুর জন্য কিন্তু পরে আমাকে দোষ দিও না। মধু কোনো জবাব দিল না, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। অন্তরস্থলে জমে থাকা ভয় আর অসহায়তা একসাথে ফেটে বেরিয়ে এলো। সে বুঝতে পারছে না এই মুহূর্তে ঠিক ওর কি করা উচিত। জীবনে এতটা অসহায় অবস্থায় শেষ কবে পড়েছিল মনে করতে পারলো না মধু। এমন পরিস্থিতিতে পড়ার আগে মৃত্যু কেন হলো না ওর? ভাবতেই মধু ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্নারত অবস্থাতে মধু দুই হাত জোর করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি জাওয়াতকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আপনি কখনো আমার সাথে সুখী হবেন না। মুহূর্তে নাইবের মুখের রেখা কড়াকড়ি হয়ে গেল। ও আচমকাই মধুর চোয়াল চেপে ধরে মুখটা ওপরে তুলল। অতঃপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে শুধালো, জাওয়াদ? আর জাওয়াদ? ওহ, এই নামটা ছাড়া তোমার মুখে আর কিছুই নেই নাকি? ভালোই ভালোই সাইন করে দাও বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নাইব শক্ত হাতের চাপে ব্যথায় মধুর প্রাণ ওষ্ঠাগত। ওর দম বন্ধ হয়ে আসছে। মধু দু হাতে নাইভের কবজি চেপে ধরে ওকে নিজের থেকে সরানোর আপ্রাণ চেষ্টা চালালো। এইদিকে সামনের সোফায় বসে থাকা কাজী সাহেব এইসব দেখে আর চুপ থাকতে পারল না। উনি কঠিন গলায় বলল, এভাবে জোর করে ডিভোর্স করানো ধর্মসম্মত নয়, এমনকি আইনসম্মতও নয়। আমি কাজী সাহেব বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। এর পূর্বেই কোনো সতর্কতা ছাড়াই নাইব মধুকে ছেড়ে দিয়ে নিজের কোমরে আটকানো হোলস্টার থেকে চকচকে কালো পিস্তলটা বের করে আনলো। পরের সেকেন্ডেই ট্রিগারে আঙ্গুল চেপে ধরে আগ্নেয়াস্ত্রের ঠান্ডা ধাতব নলটা সরাসরি ঠেকিয়ে দিল কাজী সাহেবের কপালে। ভয়ে আঁতকে উঠল কাজী। বুকের ভেতর হাড়টা যেন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। কপালে বিন্দু বিন্দু সেধবাড়ি জমে আছে।
এত বছরের কাজের জীবনে অনেক কিছুই সে দেখেছে, কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি। নাইভ ঠান্ডা গলায় শিশিয়ে শোধালো, আর একটা কথাও না, যা হচ্ছে চুপচাপ বসে দেখে দাও, না হলে প্রাণ নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, এই নিশ্চয়তা আমি দিতে পারছি না। কাজী রক্তশূন্য মুখে সোফায় বসে রইল। প্রাণের মায়া সবারই আছে। উনি করুণ চোখে মধুর দিকে তাকালো। মেয়েটার জন্য অসম্ভব মায়া লাগছে তার, কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ অসহায় সে। চাইলেও মেয়েটার জন্য কিছুই করতে পারবে না। এদিকে মধু ভয় আর আতঙ্কে থরথর করে কাঁপছে। হাত পা অবশ হয়ে আসছে, হৃৎপিণ্ডটা যেন পাগলের মতো লাফাচ্ছে। নাইব পাশ ফিরে মধুর দিকে তাকালো। দৃষ্টিতে কোনো কোমলতা নেই। ও তাড়া দেওয়ার গলায় শুধালো, সাইন করো। সময় নষ্ট করার মতো সময় আমার একদমই নেই। মধু ফুপিয়ে কেঁদে যাচ্ছে। বিরক্তিতে নাইবের মুখ দিয়ে চ বর্গীয় শব্দটি বেরিয়ে এলো। পরের মুহূর্তেই ও পিস্তলের অগ্রভাগে নিজের কপালে ঠেকিয়ে হালকা করে ঘষে হিসিয়ে শুধালো, রাগিও না আমাকে। আমি যা বলছি চুপচাপ শোনো, না হলে সত্যি দেখবে তোমার বোন আর ছেলের মৃতদেহ কোথাও পড়ে আছে। কাঁদতে কাঁদতে মধুর হেঁচকি উঠে গেছে। ও হাত জোড় করে মিনতি করলো, প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না, আমি আমি সাইন করে দিচ্ছি। নাইবের ঠোঁটের কোণে বিকৃত তৃপ্তির হাসি খেলে গেল। এই তো, গুড গার্লের মতো কথা। নাইব টেবিল থেকে কলমটা তুলে মধুর দিকে এগিয়ে দিল। মধু কম্পিত হস্তে কলমটা নিয়ে নিল। এর পরের মুহূর্তেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই মধু দ্রুত বসা থেকে উঠে যে কয়েক ধাপ পেছনে সরে গেল। এরপর কলমের তীক্ষ্ণ ডগা নিজের কণ্ঠনালীর এক পাশে চেপে ধরল। নাইব ভুরু কুঁচকে গেল। মেয়েটার উদ্দেশ্য বুঝতে পেরে পরেক্ষণেই তীব্র রাগে ফেটে পড়ল। ও আগুন চোখে মধুর দিকে তাকিয়ে শুধালো, এটা করার চিন্তাও করো না, না হলে সামনে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। মধু ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পেলেও বাহিকভাবে নিজেকে শান্ত রাখলো। কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে থেমে থেমে শুধালো, কি করবেন আপনি? আমার ছেলে আর বোনকে খুন করবেন? করুন খুন, ওরাও মরে যাক আর আমিও মরে যাই, সব শেষ হয়ে যাক। অন্তত এই মানসিক যন্ত্রণা থেকে তো মুক্তি পাবে। নাইব বুঝতে পারলো পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে। ও এক পা সামনে এগিয়ে যেতেই মধু চিৎকার করে উঠল, আর এক পাও এগোবেন না, এক পা এগোলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। নাইব থমকে গেল। ও এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরলো। শ্বাসটা ইতিমধ্যে ভারী হয়ে গেছে। মেয়েটা এমন কিছু করে বসবে ঘুণ অক্ষরেও ভাবেনি। পর পর দুইটা গভীর শ্বাস টেনে নাইভ নিজেকে সামলে নিল। এইভাবে মেয়েটাকে বাগে আনা যাবে না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কয়েক সেকেন্ড নীরবতা শেষে নাইভ সংযত কণ্ঠে শুধালো, ঠিক আছে, শান্ত হও, বলো তুমি কি চাও। মধু হাতটা এখনো নিজের গলায় ঠেকানো। একটা দম টেনে ও দৃঢ় কণ্ঠে শুধালো, আমাকে এক্ষুনি ছেড়ে দিন, না হলে আজ এখানেই সব শেষ করে দেব আমি। চট্টগ্রামের অভিজাত এলাকায় মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 11 তলার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 9 তলার ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো রোশনাল। পাসওয়ার্ড লকের ওপরে আঙ্গুল চালাতেই ডিজিটাল বিপ বিপ শব্দে দরজার লক খুলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে লাগেজটা ড্রয়িং রুমের এক কোণে রেখে দেওয়ালে আটকানো সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো। পর মুহূর্তে ভিনটেজ ডিজাইনের ঝাড় ও ওয়াল লাইটগুলো একে একে জ্বলে উঠলো। লাইটের নরম আলোয় ঝলমল করে উঠলো চারপাশ। মার্বেলের মেঝে, ডার্ক ওক কাঠের ফার্নিচার, দেওয়ালে ঝুলে থাকা মিনিমাল আর্ট, সবকিছুতেই বিদ্যমান শীতল সৌন্দর্যের ছাপ।
এই 11 তলা অ্যাপার্টমেন্টটা সম্পূর্ণ ওর নিজের। 8 তালা আর 9 তালাকে একত্রে মিলিয়ে ডুপ্লেক্স স্টাইলে বিশেষভাবে ইন্টেরিয়র ডিজাইন করানো হয়েছে। অ্যাপার্টমেন্টটা ও কিনেছিল মাস 4 পূর্বে, ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হলে কোথাও দাঁড়িয়ে থাকার জায়গা দরকার, এই ভাবনা থেকেই সবকিছু আগে ভাগে গুছিয়ে রেখেছিল রোশনাল। আজ সকালে রোশনাল গ্রে হাউস ছেড়ে স্থায়ীভাবে চলে এসেছে। এক ওখানে থাকা আর সম্ভব নয়। সম্পর্কের ভিড়ে, সুবিধাবাদীদের মুখোশধারী মাঝে সে নিজেকে আর আটকে রাখতে চায় না। রোশনাল ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, কল ছেড়ে ঠান্ডা পানি হাতে মুখে ছিটিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল টানা কয়েক সেকেন্ড। চোখের নিচে হালকা ডার্ক সার্কেল পড়েছে, চোয়ালের রেখায় জমে আছে কঠিন দৃঢ়তা। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে এলো রোশনাল। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিক থেকে চোখ পড়তেই ভুরু কুঁচকে গেল সামান্য। সকাল 11টা বাজতে চলেছে। তার আর অপেক্ষা করার মতো সময় নেই। ও দ্রুত বাসা থেকে বেরিয়ে মেইন ডোর লক করে লিফট ধরে নিচে নামলো। এই অ্যাপার্টমেন্টে এক মুহূর্ত আসার ইচ্ছে ছিল না ওর, কিন্তু লাগেজ নিয়ে তো আর শহরে ঘুরে বেড়ানো সম্ভব নয়। গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিং লটের দিকে এগিয়ে গেল রোশনাল। নির্দিষ্ট জায়গায় পার্ক করা কালো বিএমডব্লিউ গাড়িটির দরজা খুলতে বের হলো রোশনাল। নির্দিষ্ট জায়গায় ইঞ্জিন স্টার্ট দিতে গাড়িটা জীবন্ত হয়ে উঠল। পরেক্ষণেই গাড়ি ছুটে চলল চট্টগ্রামের ব্যস্ত সড়কে। কিছুক্ষণের মধ্যেই ওর সোর্স ফোনে একটা লোকেশন পাঠিয়ে বলেছে, মধুর ফোনের লাস্ট শেষ ট্রাকেবল সিগন্যাল এইটা, এই এলাকাতেই ধরা পড়েছে। স্টিয়ারিং শক্ত করে ধরে রোশনাল কঠিন মুখে ড্রাইভ করে চলল। বুকের ভেতর চলছে চাপা ভয় আর প্রবল প্রত্যয় সংঘর্ষ। যদি মেয়েটার কিছু হয়ে যায়, ভাবনাটা মাথায় আসলেই রোশনালের পাগল পাগল লাগে। এই মেয়েটার কিছু হলে ও মরেই যাবে। রোশনাল আদৌ জানে না ওখানে গেল গেল ও মধু খুঁজে পাবে কিনা। আর ওর যতদূর জানা এই লোকেশন খুঁজে পাওয়া কথাও নয়, তবুও অন্তরস্থল জুড়ে একটা আশা জমাট বেঁধে আছে। শহরের কোলাহল, যানজট, মানুষের ভিড় সবকিছুই ওর কাছে ঝাপসা ঠেকছে। যতটা সম্ভব গাড়ির গতি বাড়িয়ে দিল রোশনাল। চট্টগ্রামের ব্যস্ততার পেছনে ফেলে ও এগিয়ে চলল নির্দিষ্ট লোকেশনের দিকে। পুরো একটা দিন গড়িয়ে গেছে, রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে এখন দুপুরের কাছাকাছি সময় ছুঁয়ে ফেলেছে, অথচ মধুর কোনো দেখা মিলল না। ঘড়ির কাঁটা এগোচ্ছে নিজের নিষ্ঠুর নিয়মে। ড্রয়িং রুমের এক কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মায়া। চোখের পাতা ফুলে গেছে, গলা বসে গেছে অতিরিক্ত কান্নার ফলে। অন্তরস্থলে জমে থাকা ভয়, উৎকণ্ঠা আর অসহায়তার ভার সে আর বহন করতে পারছে না। বোনের জন্য অস্থির হয়ে উঠেছে ওর পুরো সত্তা। একদিকে বোনের জন্য অসীম দুশ্চিন্তা, অন্যদিকে মায়ের অভাব অনুভব করা, একটি ছোট্ট শিশুকে সামলানোর চেষ্টা। এই মিলিয়ে মায়া সম্পূর্ণরূপে বিধ্বস্ত। মেহেরানকে আর কোনোভাবেই শান্ত রাখা যাচ্ছে না। ছোট্ট ছেলেটা মাঝে মধ্যে বল হাতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে, আর মায়ের কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ছে। বারবার কেবল চেনা পরিচিত কয়েকটা নির্দিষ্ট বাক্য আওড়ে চলেছে বাচ্চাটা। মাম্মাকে এনে দাও, আমার মাম্মা কোথায়? আমি মাম্মার কাছে যাব। মায়া ঝাপসা চোখে মেহেরানের দিকে তাকালো। ছেলেটা মেঝেতে বসে একটা রেস কার নিয়ে খেলছে। এই তো কিছুক্ষণ পূর্বে ও ছেলেটা কান্নাকাটি করে অস্থির হয়ে পড়েছিল। মায়া অনেক বুঝিয়ে শুনিয়ে বহু কষ্টে ওকে শান্ত করতে পেরেছে। মায়া নিজেও জানে না
কিভাবে এতগুলো ঘন্টা ও ছেলেকে সামলে রেখেছে। হয়তো ভালোবাসা, হয়তো দায়িত্ব, অথবা বোনের প্রতি শেষ অবলম্বনকে আঁকড়ে ধরে রাখার চিন্তা ওকে এই অবধি টিকিয়ে রেখেছে। মধুর কি হয়েছে এই প্রশ্নটা ওকে পাগল করে দিচ্ছে। এই মুহূর্তে ওর বোনটা কোথায়, কার সঙ্গে আছে, সুস্থ আছে তো, নাকি কোনো ভয়াবহ বিপদের মধ্যে আটকা পড়েছে। অজানা আশঙ্কাগুলো একটার পর একটা মাথার ভেতরে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস ন্যায় যেন, অথচ কিছুরই উত্তর ওর জানা নেই। মায়া উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে চলল ওর বোনটা যেন সুস্থ নিরাপদ অবস্থায় ফিরে আসে। এই নিষ্ঠুর পৃথিবীতে ওর একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা মধু। মধু ছাড়া ওকে আগলে রাখার আর কেউ নেই। মা বাবার শূন্যতা পেরিয়ে জীবনের সব ঝড় ঝাপটা মোকাবিলার একমাত্র সঙ্গী ওর ওই বোনটাই। এখন যদি সেই বোনটার কিছু হয়ে যায় তাহলে ও কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে। এর থেকেও বড় ভয় মেহরানের ভবিষ্যৎ নিয়ে। মেহরান এখনো কত ছোট, মায়ের আদর ছাড়া, মায়ের সান্নিধ্য ছাড়া কিভাবে বড় হবে সে। মধু না থাকলে মায়া কিভাবে এই শিশুটাকে মানুষ করবে, আর শিশুই বা কিভাবে মাকে ছাড়া বাঁচবে। একে তো বাচ্চাটা জন্মের পর কখনো পিতৃত্বের ছায়া পায়নি, আর এখন মাতৃত্বের ছায়াটুকু কি হারিয়ে ফেলবে। এই ভাবনাটুকু মাথায় আসলে মায়ার বুক ফেটে যেতে চায়। মায়া নিয়ন্ত্রণ হারিয়ে পুনরায় ডুকরে কেঁদে উঠল। ওর বুক ফাটা কান্নায় ঘরের আবহ ভারী হয়ে গেল। দূরের আকাশে শুভ্র মেঘখণ্ড ভেসে বেড়াচ্ছে, পাখিরা উড়ে যাচ্ছে, বাহিরে হিমেল হাওয়া বইছে, অথচ এই সৌন্দর্যের একাংশ মায়া ছুঁতে পারে না। ও কেবলই বিষাদগ্রস্ত ঝাপসা চোখে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা বিকালের দিকে হেলে পড়েছে। দিনের তপ্ত রোদ নরম হয়ে এসেছে, পশ্চিম আকাশে হালকা সোনালি আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশে ছাদের কার্নিশে বসে পাখিদের কলকলানির ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে আছে। ক্লান্ত দিন নিজের শেষে সৌন্দর্যটুকু উজাড় করে দিচ্ছে ধরনীর বুকে। মায়া কিচেনে রান্না বসিয়েছে, চুলার আঁচে ফুটছে ভাত, পাশের কড়াইয়ে চিকেন ভেজিটেবল রান্না হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে পড়া হলদেটে আলোয় কিচেনটা মলিনতায় ডুবে আছে। মেহরান পাশের রুমে ঘুমাচ্ছে। এমন সময় কলিং বেলটা সশব্দে বেজে উঠল। মায়া চমকে উঠল, বুকের ভেতরটা আচমকা দপ করে উঠল। চুলার আঁচ বন্ধ করে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে। এক মুহূর্তের জন্য মনে হলো মধু ফিরে এসেছে। এই ক্ষীণ নাজুক আশাটুকু আঁকড়ে ধরেই দরজার হ্যান্ডেলে হাত রাখলো মায়া। দরজা খুলতে স্তব্ধ হয়ে গেল মায়া। দরজার সামনে প্রায় ৬-৭ জন লোক দাঁড়িয়ে আছে স্বয়ংক্রিয় রাইফেল হাতে। সবাই কালো পোশাকে আবৃত, কঠোর মুখয়াব, চোখে কোনো অনুভূতির ছাপ নেই। এক ঝলক দেখতেই বোঝা যায় এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সুরক্ষা বাহিনীর লোক। মুহূর্তেই মায়ার কলিজা শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে এলো। এরা কারা, আর ওর বাসায় কি দরকার? মায়ার চিন্তার জাল ছিন্ন করে একজন গার্ড রোবটিক অনুভূতি শূন্য কণ্ঠে শুধালো, আপনি দ্রুত ছোট স্যারকে নিয়ে প্রস্তুত হয়ে নিন ম্যাম, আপনাদের আমাদের সঙ্গে যেতে হবে। ম্যাম শব্দটা কানে যেতেই মায়ার ভুরু কুঁচকে গেল। ছোট স্যার কাকে বলছে ওরা, আর ওকেই বা ম্যাম বলে সম্বোধন করছে কেন? কোনো কিছুরই হিসাব মিলাতে পারছে না মায়া। নিজেকে সামলে নিয়ে ও বিভ্রান্ত কণ্ঠে বলল, আপনাদের নিশ্চয়ই ভুল ঠিকানায় এসেছেন, আমি আপনাদের কাউকেই চিনি না। আর ছোট স্যার বলতে কাকে বোঝাচ্ছেন? গার্ডরা একে অপরের দিকে তাকালো। একজন পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ঠিকানা মিলিয়ে নিল, তারপর একই কণ্ঠস্বরে জবাব দিল, না ম্যাম, আমাদের কোনো ভুল হচ্ছে না, আমরা সঠিক ঠিকানায় এসেছি, আপনারা জলদি প্রস্তুত হয়ে নিন। প্রস্তুত হব মানে? চিনি না, জানি না, আপনাদের সাথে কেন যাব আমি? আমরা কোথাও যাব না, আপনারা দয়া করে চলে যান। দুঃখিত ম্যাম, স্যারের অর্ডার আছে, আপনাদেরকে যেতেই হবে। কোন স্যার, কার কথা বলছেন আপনারা?